10 বছর পর ফের টিভির পর্দায় বাহা। ধারাবাহিকে অভিনয়ে ফিরলেন রনিতা দাস। ও মোর দরদিয়ায় রোজ দেখা যাচ্ছে রনিতাকে। তেলেগু ধারাবাহিক কার্তিকা দীপম 2 এর রিমেক এই ধারাবাহিকটি। বাণী চরিত্রটি রনিতার কাছে নতুন চ্যালেঞ্জ। পর্দার অনিরুদ্ধর বাড়িতেই আড্ডা জমলো তাঁর সঙ্গে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ও মোর দরদিয়ার সেটে। আপনারা ইতিমধ্যেই সিরিয়ালটি দেখছেন এবং আমার সঙ্গে কে রয়েছে দেখুন, আপনাদের প্রিয় বাহা, যিনি এখন বাণী, তাই তো? বাহা এবং বাণী সিমিলারিটিও রয়েছে। বাবা বাবা অনেকদিন পর সিরিয়ালে ফেরা, তো সেটার এক্সপিরিয়েন্স বলো। ফার্স্ট উইকে এতটা ভালো ফলাফল আশা করিনি। এত বছর পর তো আমি এখনো চরিত্রটাই গুছিয়ে উঠতে পারিনি নিজের মতো করে। বাণী চরিত্রটাকে গড়ছি, কারণ বিভিন্ন ইভেন্টস হচ্ছে আর আমি এখনো ডিসকভার করছি কি এরকম ইভেন্টে বাণী কিভাবে রিয়াক্ট করবে। তো আমি এই গড়া পেটার মাঝখানেই দেখলাম রেজাল্ট চলে এলো ফার্স্ট উইক। একদম হু করে সময় যাচ্ছে। আমি দেখতাম তুমি যাই কাজ করো না কেন, দর্শকরা সারাক্ষণই লিখতো কবে বাহাকে আবার দেখতে পাবো। হ্যাঁ, এটা সবারই খুব ইচ্ছে ছিল এবং এটা একটা পয়েন্টের পর আমারও মনে হয়েছে যে আমি হয়তো নিজের আর্টিস্টিক খিদে মেটানোর জন্য কিছু অন্য ধরনের চরিত্র করছি, যেটাই হয়তো আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে, কিংবা প্রোডাকশনের কাজ করছি, মানে একটা ছবি বানানো বা একটা সিরিজ বানানো, সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি করছি। এতে হয়তো আমার লার্নিং হচ্ছে, আমার গ্রোথ হচ্ছে, কিন্তু অন্য লোকজন তারা একটা কিছু দেখবে বলে আশায় আছে। তো এটা অনেকেরই আশা ছিল এবং আমার মনে হয় ওনারাও দীর্ঘ একটা প্রতীক্ষা করেছেন। আমি মনেই করছি না যে এই ফলাফলটা আমার কোনো ক্রেডিট আছে। আমার মনে হচ্ছে এই ফলাফলটার পুরো ক্রেডিট হচ্ছে অডিয়েন্সের। বাণীর কথা আমি ওয়ান লাইনার একটাই কথা বলতে পারবো, যেটা আমি শুরুতেও শুনেছিলাম বা যেটা আমার মনে ফার্স্টে হিট করেছিল, সেটা হচ্ছে এক আহত বাঘিনীর গল্প। এই মেয়েটি সব দিক থেকে প্রাপ্ত, মানে নিজের বাবা মা, নিজের হাজব্যান্ডের জায়গা, মানে ওর জীবনে এই বাচ্চাটা ছাড়া, এবং মাও হয়েছে খুব স্ট্রাগল করে একা একা। তো এই পুরো জার্নিটাতে আমার মনে হয়েছিল এই যে আহত বাঘিনীর গল্প এবং তার ঘুরে দাঁড়ানোর গল্প, এটাতে আমি প্রচণ্ড একটা মানে এই ওয়ান লাইনারটা আমাকে খুব ট্রিগার করেছিল। এবং বাণী সব দিক থেকেই জীবনের নানাবিধ সমস্যা এত জর্জরিত, সেই জায়গা থেকে কিভাবে সে পুরোটা ওভারকাম করছে। এবং আমার একটা জিনিস সবসময় মনে হয়, তো আমরা কখনো মাদের স্ট্রাগলটা বুঝি না। আমরা ভাবে মারা সব বুঝে যায়, মারা সব পেরে যায়, কিন্তু মারা কি করে পারে, কি করে বোঝে। তো এই মাদের বোঝাটা এতটা কি করে হয়, সেটাই বাণী সেই মাদের বোঝাটাকে, মাদের স্ট্রাগলটাকে দেখাচ্ছে। তো আমিও আস্তে আস্তে বুঝতে পারছি আর কি যে কত স্ট্রাগল থাকে মা হতে গেলে। আচ্ছা, এই বাড়িটার গল্প যদি একটু বলো। এটা তো বুঝতেই পারছি আমরা ডাইনিং রুম। হচ্ছে অনিরুদ্ধর বাড়ি, মানে অনিরুদ্ধর হবু শ্বশুর বাড়ি আর কি। তো আমি এখন ঘটনাচক্রে অনিরুদ্ধর মাসিমণিকে বাঁচাই, যে সেই সূত্রে মানে আমি এখন মেয়েকে নিয়ে এই বাড়িতে কদিনের অতিথি হয়ে আছি এবং সেখানে আমার অনিরুদ্ধের সাথে দেখা হয়েছে। এখন এই ট্র্যাকটাই যাচ্ছে এবং এখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। সিনেমাতেও আমরা এখন দেখছি নারী কেন্দ্রিক বিভিন্ন চরিত্র ফুটে উঠছে, সিরিয়ালেও সেটা এক্ষেত্রে তোমার। তো এই যে একটা, এটা তো যে কোনো শিল্পীর মানে অভিনেত্রীর বলছি, তাদের একটা জায়গা থাকে যে একটা নারী কেন্দ্রিক গল্প হবে। আই থিঙ্ক আই এম ভেরি লাকি কি আমাকে চুজ করা হয়েছে এটার জন্য, বা চ্যানেল এবং প্রোডাকশন হাউস সবাই মিলে মনে করেছে যে এরকম একটা গুরু দায়িত্ব আমার কাঁধে দেওয়া যায়। তো 10 বছর পর ফিরে আসাটা যখন এরকম একটা স্ট্রং চরিত্র নিয়ে, তখন আমি ওই আর কি সব কিছু ছেড়ে দিয়ে এখন চরিত্রটাকেই গড়ছি পিটছি, কারণ এরকম চরিত্র তো হট করে পাওয়া যায় না। বাহামণির যে ভাবে কথা বলতো, সেই ধরনের কথাতে এখন একটা সিরিয়াল হয় পরিণীতা, যেখানে এই ধরনের কথা বলা হয়। তো সেখানেও অনেকে দেখি কমেন্ট করে যে বাহামণি এইভাবে কথা বলতো। দেখো, ওটা তো একটা সিগনেচার তৈরি হয়েই গেছে, ওটা তো থেকেই যাবে এবং পরবর্তী জেনারেশন সেটা ফলো করবে।
তো ওটা একটা মানে হিস্ট্রি তৈরি হয়েছে বেঙ্গল টেলিভিশনে, ওটা তো সঙ্গে থেকেই যাবে। আর সত্যি খুব ভালো লাগে এটা। খালি শেখার সময় আমি একটু খবরের কাগজটা পুরোটা এই টোনে বলতাম বা বাড়িতে নর্মাল কথাটা এই টোনে বলতাম, বাট দ্য মোমেন্ট ওটা পিক আপ হয়ে গেছে আমি সারাক্ষণ এভাবে কথা বলতাম না, আমি ওটাই বলতাম, কারণ ওটা বসে গেছিলো কোনো কারণে। এখনো এমন করেই কথাটো বলছিস, তাদের সকলকে মিলা ভালোবাসা জানাই, সকলে খুব ভালোটা থাকিস। সিরিয়ালের এখন তুমি যখন কাজ করতে তখন একটা ভাবে কাজ হতো, এখন একটা পার্টিকুলার 14 ঘন্টায় টাইম বেঁধে দেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস হয়তো চেঞ্জ হয়েছে, কি কি পরিবর্তন দেখলে? এই সময় বেঁধে দেওয়াটা ভীষণই জরুরি ছিল, কারণ না হলে না এই ঘন্টার পর ঘন্টা খুব মানে প্রেশার ফিল হতো। এখনও প্রেশার থাকে, কারণ 14 ঘন্টার মধ্যে না এত কাজ করা সম্ভব হয় না, কিন্তু তাও কোথাও গিয়ে একটা সিস্টেমে ফেলা আছে, কারণ যেহেতু রেগুলার ওয়ার্ক না, তুমি জানো যে আমি এত ঘন্টাই আছি, এরপরে আমার ছুটি হবে, এটা একটা রিলিফ দেয়। ব্যাপারটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, যেহেতু একটা টাইমের মধ্যে শেষ করতে হয়। বাদ বাকি সব তো ঠিকই লাগছে। আমাকে আসার আগে অনেকে অনেক রকম ভয় দেখিয়েছিল, বাট আমি ফিরে দেখলাম যে সবাই আগের মতোই আছে, অ্যান্ড অল অফ দেম আর ভেরি হ্যাপি দ্যাট আমি এতদিন পর কাম ব্যাক করেছি। সবাই খুব প্যাম্পার করছে, সো ইটস কুল, অল গুড। আমার এখানে 24টা দিন দেওয়ার কথা, বাই চান্স শ্যুটে লাগলে কোনো এমার্জেন্সি হলে দেন এক্সট্রা ডেট আই উইল প্রোভাইড। 14 ঘন্টা ধরা, ছুটির ডেট আগে থেকে 6টা দিন আমি বলে দিচ্ছি, এবং প্রথম 2 মাস আমি কোনো অফ নিচ্ছি না, যাতে প্রোডাকশনের অসুবিধা না হয়, কিন্তু একটু শ্যুটিংটা ধরে গেলে, একটু ব্যাংকিং হয়ে গেলেই, একটু এক্সারসাইজের টাইম, তারপর আমাদের ফটো শ্যুটের টাইম, এগুলো আমাকে বার করতেই হবে, কারণ এখন আর ওইটা নেই যে কোনো একটা কাজ নিয়ে আই এম লাইক, কারণ ওদিকে প্রোডাকশনটাও আছে, তো এই ব্যালেন্সিংটা আমাকে করতে হবে। আর এবার আমি নিজেকেও ওই কথাটা রোজ মনে করাই যে আমাকে মাল্টিটাস্কার হতে হবে। এদিকে কো প্রডিউসার কি বলছে, তো সে কি এতটা টাইম মানে দিতে পারবে? এসব আমি কে আমায় সময় দিতে পারলো না, আমি তো জানো ভালো করে, আমি তো না মানে আমি বলছি যে হয় না একটা কমপ্লেন থাকে যে কোনো কমপ্লেন আমি কারো শুনি না, আমার যেটা করা আমি সেটাই করব, আমার কোম্পানিকে এত কথা বলবো। প্রডিউসার কি বলছে, কো প্রডিউসার পার্টনারের কথা আমি শুনি না, আমার কথাই চলে। না না, তবে তো ফিডব্যাকের কথা বলছো না? ফিডব্যাক এটা নিয়ে আমাকে বলছে এখন পুরো মাথায় এদিকে, এখন তোর মাথায় কিছু ঢুকবে না, এটা করছে, এটা করছে, ওকে এইরকম চলছে।